এই সরকারের কোনো ধরনের কোনো রকমের অস্তিত্ব নাই, এটি একটি অবৈধ। ফলে এই অবৈধ ইউনূস বাহিনী, এই দখলদার বাহিনী, তারা ইলেকশন কি দিল না দিল, এবং বাংলাদেশের সর্ববৃহৎ দল বাংলাদেশ আওয়ামী লীগ যে ইলেকশনে নাই, সেই ইলেকশনকে আমি এক ধরনের জাস্ট ওয়েস্ট অফ মানি, সময়, এগুলো ছাড়া আমি অন্য কিছুই দেখি না। ফলে আমি এই ইলেকশন নিয়ে খুব একটা ভাবিত না। আমি বরঞ্চ যেটা নিয়ে আমার চিন্তা, যেটা নিয়ে আমার ভাবনার জায়গা হচ্ছে যে বাংলাদেশ আওয়ামী লীগ যে ফুরসতটা পাচ্ছে, যে অবসর সময়টা পাচ্ছে, বা যেই মোমেন্টটা এই মুহূর্তে পাচ্ছে গত 5ই আগস্টের পর থেকে, বাংলাদেশ আওয়ামী লীগ কিভাবে নিজের দলকে গোছাচ্ছে, বাংলাদেশ আওয়ামী লীগ আসলে ভবিষ্যৎ নিয়ে কোন ধরনের কনস্ট্রাকটিভ ওয়েতে বা বাংলাদেশকে কিভাবে গড়বে, কি চিন্তা করছে, আমার কাছে মনে হয় এই বিশ্লেষণ হওয়াটা বা এই চিন্তাটাই আমার কাছে জরুরি মনে হয়, রাদার দেন এই দখলদার বাহিনী কি করছে না করছে। ফলে এটাকে আমি কোনো ইলেকশনই মনে করি না, এটি এক ধরনের প্রহসন, এবং বাংলাদেশের একটা বড় অংশের মানুষই ভোট দিতে যাবে না, তাদের কোনো আগ্রহী নাই এই ধরনের হাস্যকর ব্যাপার স্যাপারে। ফলে আমি মনে করি না যে এই ইলেকশন নিয়ে আদৌ কিছু বলার রয়েছে। রাজ্জাক সাহেবের আন্ডারে আওয়ামী লীগ দেখেছি, আসাদুল্লাহ সাহেবের আন্ডারে আওয়ামী লীগ দেখেছি, ডক্টর কামাল হোসেন সাহেবের আন্ডারে আওয়ামী লীগ দেখেছি। সেখানে 5টা-6টা আওয়ামী লীগ করার পরে কিন্তু মূল আওয়ামী লীগ, মূলধারা আওয়ামী লীগ কিন্তু একত্রিত হয়েছে, এবং এই ধরনের ভয়ঙ্কর সিচুয়েশন পার হয়ে বাংলাদেশ আওয়ামী লীগ 21 বছর পর 1996 সালে ক্ষমতাতে তখন তারা গেছে বাংলাদেশ মানুষের ম্যান্ডেট নিয়ে। এবং এরপরে আমরা দেখেছি যে 2008 সালে প্রায় 48% ভোট পেয়ে বাংলাদেশ আওয়ামী লীগের 1973 এবং 1970 সাল যদি বাদ দেই, তাহলে 1991 সালের পরে সবচাইতে বেশি আপনার 70 আর 73-এর পরে 48% ম্যান্ডেট নিয়ে বাংলাদেশ আওয়ামী লীগ কিন্তু ক্ষমতাতে ছিল। এরপর তাহলে এই যে আওয়ামী লীগকে ঘিরে এই ধরনের সুডো ভয় তৈরি করা, সেটা কেন হচ্ছে? ফলে আমার কাছে মনে হয় যে বাংলাদেশ আওয়ামী লীগ আরো স্ট্রংলি আবির্ভূত হয়েছে। সাধারণ মানুষ যেই কথাটা ভাবতো না, গতকালকে দেখেন নীলা ইসরাফিল, তিনি এনসিপি এই দলটি করতেন, তিনি প্রকাশ্যে বলেছেন যে প্রধানমন্ত্রী ঠিক ছিল। এই যে যারা এই এনসিপি করেছে, যারা এই মেটিকুলাস ডিজাইন করে এই বাংলাদেশকে আজকে একটা পাকিস্তানের দ্বারপ্রান্তে নিয়ে গেছে, একটা ব্যানানা রিপাবলিক, একটা মনে করেন যে একটা ধ্বংসস্তূপে নিয়ে গেছে, সেই দলেরই একজন নারী পরিষ্কারভাবে বলছেন যে প্রধানমন্ত্রীর কথাই ঠিক ছিল। এবং আজকে যেই 6-7জন আপনার এনসিপি থেকে পদত্যাগ করলো, তাদের কথাবার্তায় আনে বানে একজন তো বলছেই যে তাহলে তো ফরমালি বলাই হলো আমরা রাজাকারের নাতিপুতি। ওই যে সামান্তা সানমিন মনে হয় এই কথাটা বলেছে, আমি একটা ফটো কার্ড দেখলাম। তো আলটিমেটলি এই আলোচনাটা হচ্ছে যে মাননীয় প্রধানমন্ত্রী যে শুরুতেই বলেছে, অবশ্য যদিও তিনি সবাইকে রাজাকারের নাতিপুতি বলেন নাই, এইটাও আবার একটা ভুল কথা প্রতিষ্ঠিত হচ্ছে, সেটা কমপ্লিটলি আলাদা কনটেক্সটে তিনি বলেছিলেন একটা সুনির্দিষ্ট প্রশ্নের জবাবে। কিন্তু সেই সময়টাতে যে আমরা বলেছি যে এগুলো জামাত শিবিরের আন্দোলন, আমরা যে বলেছি এটা একটা সরকার পতনের আন্দোলন, একেবারে শুরুতেই আমরা জুলাইতে বলেছি, আমাদের এই কথাগুলোই তো সত্য হচ্ছে। সুতরাং এই তরুণরা এখন খুঁজে দেখার চেষ্টা করছে যে বাংলাদেশ আওয়ামী লীগ আসলে কি করেছে, কি বলেছে, আপনার বাংলাদেশ আওয়ামী লীগ আসলে কেন এটা হয়েছে, মানুষ এগুলো অনুসন্ধান করছে, অনুসন্ধানের মধ্য দিয়ে বাংলাদেশ আওয়ামী লীগকে আরো বেশি খুঁজে পাচ্ছে। সো আমার কাছে মনে হয় না বাংলাদেশ আওয়ামী লীগ অপ্রাসঙ্গিক হয়েছে, কোনোভাবেই আমি তা মনে করি। এই যে যেসব উগ্রবাদী হুজুররা আছে, তাদের পুঁজিটা কি? তাদের পুঁজিটা হচ্ছে ঘৃণা, দ্বিখণ্ডিত করবার মনোবাসনা, তারপরে হচ্ছে যে সমাজে অসন্তোষ এবং সাম্প্রদায়িকতা, এগুলো হচ্ছে তাদের মূল মশলা। তো আপনার যদি বাংলাদেশে এই জিনিসটা মানুষকে ভাবতে শেখানো হয়, বা বারবার করে বলা হয় যে 95% মুসলমানের দেশে ইসলাম খাতরা মে হ্যায়, আবার কি জিনিস এটা বঙ্গবন্ধুর তার ভাষণেও বলেছিলেন যে এই ইসলাম খাতরা মে হ্যায় কথাটা বলে এই ধরনের রাজনীতি তারা করেছে। আরব যদি দেশটার নাম হতো হিন্দুস্তান, তাহলে আপনি দেখতেন কি হয়। তখন অবস্থাগুলো বলা হচ্ছে, বর্ণনা করা হচ্ছে। দেখেন, আমি বাংলাদেশে যদি আধিপত্য হয়ে থাকে, তাহলে আমাদের দেশে পশ্চিমা আধিপত্য আছে, আমেরিকান আধিপত্য আছে, মানে ব্রিটেনের আধিপত্য আছে। আপনি দেখেন বাংলাদেশে একটা বড় অংশের ছেলে মেয়েরা জিসিএসসি এক্সাম দেয়, বা এ লেভেল দেয়, ও লেভেল দেয়। এই এ লেভেল ও লেভেল কোন দেশের কারিকুলাম? ইংল্যান্ডের কারিকুলাম। আমরা ক্রমাগতভাবে আপনার আগে টোফেল পরীক্ষা দিতে দেখেছি, আমরা দেখেছি জিএমএটি পরীক্ষা দিতে দেখেছি, আমরা জন্মের পর শুধু কেঁদেছি মনে হয় বাংলাতে। এরপরে আমরা 2 বছর বা 3 বছরের মাথাতেই আমাদেরকে ইংরেজি শেখানো হয়েছে।
অর্থাৎ আমাদের সেকেন্ড ল্যাঙ্গুয়েজ ছিল ইংরেজি। আপনি আমাদের জামা কাপড়ের দিকে লক্ষ্য করেন, আমরা পশ্চিমাদেরকে ফলো করি। আপনি আমাদের টিভি চ্যানেলগুলোতে যান, সেখানে আপনি ইংলিশ চ্যানেলে ছড়াছড়ি দেখবেন। বাংলাদেশে একটা দীর্ঘদিন ধরে আপনার মধুমিতা সিনেমা হলে কিন্তু হিন্দি সিনেমা দেখানো হতো না, কিন্তু ইংলিশ সিনেমা দেখানো হতো মধুমিতা হলে। আমি জানি না আপনার মনে আছে কিনা। বাংলাদেশে যদি আধিপত্য থাকে বা সাংস্কৃতিক আগ্রাসন থাকে, তাহলে পশ্চিমা আগ্রাসন রয়েছে বাংলাদেশে। বাংলাদেশে স্পষ্টতভাবে মার্কিন আধিপত্য রয়েছে। কালচারালি বলেন, আমাদের ইলেকশনের আগে আমি দেখেছি আমাদের রাজনীতিবিদেরা আমেরিকান এমবাসিতে যায়, ইউরোপিয়ান ইউনিয়নে যায়। এই যে জুলাই মাসে, গত জুলাই অগাস্টে যা হয়েছে, এই পুরোটা করেছে ইউরোপিয়ান ইউনিয়ন আর আমেরিকা, সবাই মিলে এটা করেছে। এই পশ্চিমা আধিপত্যের কথা কিন্তু বলে না। এই যে জামাতের লোকেরা কয়দিন পর পর আমেরিকান এমবাসির এর সাথে দেখা করে, ওর সাথে দেখা করে। আমরা পিটার হাসকে ভুলে গেলাম কিভাবে, আমরা ডোনাল্ড লুকে ভুলে গেলাম কিভাবে। পিটার হাসের জায়গায় যদি বীরেন্দর হাস থাকতো বা হাস সিং থাকতো, তাহলে আপনি দেখতেন খেলা কাকে বলে। ডোনাল্ড লুর জায়গাতে যদি শরণ সিং নামে কেউ থাকতো, তাহলে আপনি দেখতেন যে সমালোচনা কাকে বলে, যে ভারতের আন্ডারে চলে গেছে, ভারত কেন নাক গলাবে। তাহলে আপনি কেন আমেরিকান আগ্রাসনের কথা বলেন না? আপনি কেন ইনকিলাব মঞ্চ খুলে আপনি কেন ভারতীয় আধিপত্যের কথা বলছেন? আপনি কেন বাংলাদেশকে নিয়ন্ত্রণ করে আমেরিকা, সে আমেরিকান এমবাসি নিয়ে বলছেন না? কেন বলছেন না আমেরিকান এমবাসি বাংলাদেশে থাকতে পারবে না? কেন আমেরিকান এমবাসি অভিমুখে আপনি যাত্রা করছেন না বা সমাবেশ করছেন না? এর কারণ হচ্ছে যে আপনি এটা জেনেও না জানার ভান করবেন। আপনাকে একটা রাজনীতি টিকা রাখতে হবে, সেই কারণে আপনি ভারতীয় আধিপত্যের কথা বারবার বলে যাবেন। আর এই ভারতীয় আধিপত্যের পেছনে লুকিয়েই আছে হিন্দু বিদ্বেষ। মূলত ভারত যদি আজকে মুসলিম কান্ট্রি হতো, তাহলে আপনার ভারতের আধিপত্যই মনে হতো না। মানে আধিপত্য আসলে নাই, তো আপনাকে এখন জোর করে খুঁজে বের করছেন। ফলে দীপু দাসের যে হত্যাকাণ্ড, বা আপনি আরেকটি হত্যাকাণ্ডের কথা অমৃত মণ্ডলের কথা বলেন, এর আগে আমরা দেখেছি আপনার অমৃত মণ্ডলের আগে আমরা দেখেছি যে সেনাবাহিনী কিভাবে আপনার ওই যে ছেলেটিকে পেটাচ্ছে ক্রমাগত ভাবে, তার চোখ পুরো যায় অবস্থা। তারপরে কিভাবে একই ঘটনা আমরা দেখেছি, যে একই ঘটনা ধর্ম অবমাননার অভিযোগে একটা ছোট একটা বাচ্চাকে, এটা মনে হয় গত বছরের সেপ্টেম্বর অক্টোবরের ঘটনা, তাকে কিভাবে আপনার থানা থেকে নিয়ে পেটানো হলো, পরবর্তী সময় তাকে সিএমএইচ এ ভর্তি করানো হলো। এগুলো তো আমরা উৎসব মণ্ডল, ছেলেটার নাম উৎসব মণ্ডল, সেই ছেলেকে আমরা দেখেছি। সো আলটিমেটলি পুরো ব্যাপারটা হয়েছে হিন্দু বিদ্বেষ। এটা এই হিন্দু বিদ্বেষের যে ক্রোধ, আপনি আমাকে বলেন তো, যে এই যে হাদির যেই হত্যাকাণ্ড, হাদির হত্যাকাণ্ডের পরে আপনার নুরুল কবিরকে পেটানো হলো কেন? নুরুল কবির তো দীর্ঘ সময় ধরে আওয়ামী লীগের বিরুদ্ধে বলে আসছে। প্রথম আলো কথা তো মাননীয় প্রধানমন্ত্রী নিজে সংসদে দাঁড়িয়ে বলেছেন। তাহলে এই যে শোক প্রকাশ করবার বা শোকের কথা বলে মূলত যে তাদের একটা ক্রোধ, যে একটা এটাকে আমরা কি বলি, যে মানে ধরেন এটাকে বলি আমরা পাঞ্চিং ব্যাগ। আমরা পাঞ্চিং ব্যাগ খুঁজছিলাম, তো পাঞ্চিং ব্যাগ কে? পাঞ্চিং ব্যাগ হচ্ছে হিন্দুরা। ফলে এই ওসমান হাদির মৃত্যুকে কেন্দ্র করে ক্ষোভ গিয়ে জমা হয়েছে হিন্দুদের উপরে, অথচ নাথিং টু ডু উইথ হিন্দু। সো এই ভারতের কথা, ভারতের আধিপত্যের কথা বলাটা মূলত হিন্দুদের বিরুদ্ধে বলা। বাংলাদেশের মানুষ, একটা বড় অংশের মানুষ ভয়ঙ্কর রকমের সাম্প্রদায়িক। এগুলো আমার নিজের চোখে দেখা, এগুলো আমার নিজের বাংলাদেশে হিন্দুদেরকে মালাউন বলে কে? বাংলাদেশের মুসলমানরা মালাউন বলে। আমি বছরের পর বছর এগুলো শুনে এসেছি, দেখেছি। আমি দেখেছি যে কিভাবে বয়স্ক ব্যক্তি, নিরীহ দেখতে, সে হিন্দুদেরকে মালাউন বলে অভিহিত করছে। মালাউন মানে জানেন তো, যে অভিশপ্ত বলে তাকে অভিহিত করছে। সো একটা ভয়ঙ্কর অবস্থা আমি এই দেশে দেখেছি। ইয়েস, এই দেশ, এই পৃথিবী এরকম আধুনিকতার দিকে যাচ্ছে, আর বাংলাদেশ এই এখনো পর্যন্ত 2025-এ এসে যেখানে মঙ্গলে মানুষ গেছে, আইফোন 17 প্রো এসেছে, সেখানে পুড়িয়ে মধ্যযুগের মতো মানুষ মারছে। ফলে এই পুরো ব্যাপারটা, এই উৎসব, এই আপনার এই অমৃত কিংবা হচ্ছে আপনার দীপু দাস, এই পুরো ব্যাপারটা হচ্ছে হিন্দু বিদ্বেষ। নাথিং টু ডু উইথ ইন্ডিয়াস এন্ড স্টাফ, ইটস হিন্দু বিদ্বেষ। আপনি আসলেই সত্যটা তুলে ধরেছেন। বিষয়টা আসলে ভারত নয়, ব্যাপারটা হচ্ছে হিন্দু বিদ্বেষ। একেবারে পারফেক্টলি বলেছেন। আমি যে পয়েন্টটা আসলে জিজ্ঞাসা করতে চাইছিলাম, যে 2024-এর পর থেকে এটা ঘটছে কেন? কারণ আমরা এতদিনে সকলে জেনে গেছি, সকল যারা আসলে বুঝতে চাইছে না, জেগে ঘুমাচ্ছে, তাদেরকে কোনোদিনই জাগানো যাবে না। কিন্তু বাংলাদেশের অনেক মানুষই এখন বুঝতে পারছে যে 1971 সালের পরাহত শক্তিরই
পুনরুত্থান 1971 সালে যে কারণে হিন্দুদেরকে এইভাবে অত্যাচার করা হচ্ছে, ঠিক একই জিনিস আমরা দেখতে পাচ্ছি। আর এখন তো আমাদের অনেক কিছুতেই প্রমাণ হচ্ছে এনসিপি, এবি পার্টি, এরা সকলে মিলে আসলে জামাত জোট করছে। কিভাবে ভিতরে গিজগিজ করছিল রাজাকার। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা বলেছেন, তখন অনেকে রাগ করেছেন, কিন্তু তিনি আসলে ভবিষ্যৎ দ্রষ্টা, তিনি দেখতে পেয়েছিলেন সত্যটা। দেখেন, একটা জিনিস আপনাকে আমি একটু বলি এটার সাথে, যে দেখেন এটার প্রসঙ্গে কিন্তু অনেকে বলবে যে ভারতে যে মুসলমানদেরকে নির্যাতন করা হয়, তারপরে এই ধরনের কথাবার্তা আপনি প্রায় বলতে শুনবেন। আমি তো ভারতে নিয়মিত যাই। ভারতের সাথে আমার ভারতের শিল্পী, কলাকুশলী, লেখক, সাহিত্যিক, ডিপ্লোম্যাট থেকে শুরু করে অনেক মানুষের সাথে আমার ওঠা বসা আছে, আমার সরাসরি জানার সৌভাগ্য হয়েছে। ইলেকশন যেটা বলা হচ্ছে, ইলেকশন তো এটা তো ওদের কথা, এখানে কোনো লিগ্যাল গভর্নমেন্টই নাই। এটাকে ধরেন, আমি অনেকবারই এই জিনিসটা বলেছি, আমার হয়তো বা বডি ল্যাঙ্গুয়েজ বা কথাতে অনেকের মনে হতে পারে যে রাগে বলেছি, আবার অনেকের মনে হতে পারে লজিক্যাল, কিন্তু আমি খুবই ঠান্ডা মাথাতে একটা কথা বলছি। সেটা হচ্ছে যে আপনি জানেন যে কয়দিন আগে আপনার সুপ্রিম কোর্টে একটি রিটের রায় দেওয়া হয়েছে, বলা হয়েছে যে এই অন্তর্বর্তীকালীন সরকার অবৈধ, বৈধতা নিয়ে কোনো সমস্যা নাই। সেখানে একটা দীর্ঘ সময় ধরে জামাতের যারা শিশির মনির আছে, শিশির মনিরই মূলত আসলে মুখ্য ভূমিকা পালন করেছে, হঠাৎ করে বলা শুরু করলো যে এই সরকারের বৈধতা সংবিধানের 106 অনুচ্ছেদ দিয়ে নয়, বরং যেটা পিপলস উইল, এটা হচ্ছে এই সরকারের বৈধতা। এটা বলা শুরু করেছে এক ধরনের ফিলোসফিক্যাল জায়গা থেকে। আমি আগেও বলেছি, এখনো বলছি যে প্রফেসর হ্যান্স ক্যালসেনের একটা থিওরি আছে, পিওর থিওরি অফ লতে, ওনার যে বইটা আছে, ওই এটাকে পিওর থিওরি অফ ল বলে। সেই জায়গাটা হচ্ছে এরকম যে আপনার যখনই কোনো ধরনের একটা রেভুলেশন হয়, যেটাকে এই জুলাই এবং অগাস্টকে তারা রেভুলেশন বলছে, আমার দৃষ্টিতে এটি একটি সন্ত্রাসী বা জঙ্গি হামলা, তাদের দৃষ্টিতে একটি রেভুলেশন। তারা বলতে চাইছে যে রেভুলেশনের মাধ্যমে এই সরকার এসেছে, ফলে বৈধ। প্রথমে কিন্তু বলেছিল যে অনুচ্ছেদ 106-এর অধীনে এটা বৈধ। তো শপথ নিল, এভরিথিং করলো সংবিধানের অনুযায়ী, সমস্ত কিছুই করছে আপনার সংবিধান অনুযায়ী, আবার বলছে পিপলস উইলে এসেছে। ফলে আপনি বুঝতেই পারছেন যে এখানে দুই ধরনের মতভেদ আছে। আমার দৃষ্টিতে, আমি নিজে একজন প্র্যাকটিসিং লয়ার, আমি আমার জায়গাতে পরিষ্কার করে